আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতিতে ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে থেকে আজকে সাধারণ জ্ঞান অংশটুকু ক্লাস হবে। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ইঞ্জিনিয়ার্স কোচিং হোম ইসিএইচের সিনিয়র শিক্ষক। সাধারণ জ্ঞানের উপর ক্লাস নিচ্ছি দীর্ঘ 6 বছর ধরে। পাশাপাশি গাজীপুর সহ আমাদের মিরপুর ব্রাঞ্চেও দীর্ঘ 2.5 বছর ক্লাস নিয়েছি অফলাইনে। তারই ধারাবাহিকতায় 18তম শিক্ষক নিবন্ধন এই প্রস্তুতিতে সাধারণ জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি সামনে 15 তারিখ আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং আরও একটি অংশ রাজুকের পরীক্ষা আগামী 9 তারিখ। তা আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা রাজুক, এনটিআরসিএ এবং অন্যান্য সকল চাকরি পরীক্ষায় প্রিলি এবং রিটেন সব ধরনের প্যাটার্নেই পরীক্ষায় কোশ্চেনগুলো এসে থাকে। আর আপনারা কোথা থেকে লাইভ ক্লাসটি দেখছেন একটু কমেন্টে জানাবেন। আর পাশাপাশি সবাই একটু শেয়ার করে দিবেন যেন আমরা এই ক্লাসগুলো সবাই পাই এবং সবাই যেন ক্লাসটি দেখতে পারে। আচ্ছা, জাহিন রাকিব 74 ব্যাচ থেকে বলছে, ধন্যবাদ। আপনারা কমেন্ট করতে থাকুন কে কোথা থেকে দেখছেন, আর কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানাবেন প্লিজ। মোহাম্মদ তাজ মুরসালিন ফরিদপুর থেকে আমরা দেখছি। এম কানিজ গাজীপুর থেকে বলছেন। আচ্ছা, পলাশ রায়, থ্যাংক ইউ। আচ্ছা, আজকের এই ক্লাসে একটা আকর্ষণীয় বিষয় হলো যারা এই ক্লাসটি শেয়ার করবে এবং কমেন্টে মেনশন করবে। পাশাপাশি আমরা কুইজের ব্যবস্থা রেখেছি। ক্লাস চলাকালীন সময়ে এই ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা কুইজ নিয়ে আলোচনা করব। যে সকল বিষয় বা যতটুকু আমরা আলোচনা করব সেটার ফাঁকে ফাঁকে আমরা কুইজগুলো রেখেছি। এই কুইজ যে সঠিক উত্তরগুলো দিতে পারবে, সর্বোচ্চ উত্তরদাতা, সর্বোচ্চ কমেন্টে মেনশনদাতা এবং শেয়ারদাতা যারা থাকবেন সকলকেই এটার থেকে একটা পুরস্কার আওতাভুক্ত করা হয়েছে আমাদের ইঞ্জিনিয়ার্স কোচিং হোম ইসিএইচের পক্ষ থেকে। গাজীপুরে যারা অবস্থান করবেন তারা সকলেই আমাদের ফকিরবাড়ি মোড় হেড অফিস থেকে পুরস্কারটি সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি গাজীপুরের বাহিরে যারা আছেন তাদেরকে এই গিফটটা আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা তাহলে মূল ক্লাসের দিকে যাই। আজকে যে ক্লাসটা আমরা করব সেটা হলো যে প্রণালী। আমরা জানি এই প্রণালী এমন একটা টপিক যে টপিক থেকে প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন আসে এবং এই টপিকটা আমাদের কাছে খুব কঠিন মনে হয়। বিভিন্ন দেশ, বিভিন্ন মহাদেশ, এমনকি মহাসাগর, সাগর, উপসাগর, এই সকল জিনিসের মধ্যে প্রণালী নিয়ে প্রশ্ন থাকে। আমরা জানি প্রণালী কখনো পৃথক করছে, কখনো সংযুক্ত করছে, এই বিষয়গুলো থেকে পরীক্ষায় প্রশ্নগুলো আসে। আর যেহেতু আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে এই টপিক থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর এই কোশ্চেনগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে থাকি। মনে হয় যে এটার অ্যান্সার এটা হবে, এটার অ্যান্সার এটা হবে, এরকম ভুল আমাদের বরাবরই হয়ে থাকে। তো আমরা চেষ্টা করব এই ক্লাসটাকে এমনভাবে নিয়ে নেওয়ার যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে আপনার আগে যেন অ্যান্সার কেউ না করতে পারে। আমরা এইভাবে আলোচনা করার চেষ্টা করব এবং প্রত্যেকটা ইস্যুকে আমরা টেকনিকের সাহায্যে আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর তার আগে আমরা কয়েকটা জিনিস দেখি। এটা হচ্ছে যে পৃথিবীর একটা মানচিত্র। এই পৃথিবীর মানচিত্রে কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এক হলো মহাদেশ কতটি, 7টি মহাদেশ। আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই যে এটা হলো আমেরিকা মহাদেশ, এই অংশটুকুটা হলো উত্তর আমেরিকা মহাদেশ, এটা হলো দক্ষিণ আমেরিকা মহাদেশ, আর এইটাকে বলছি আমরা আফ্রিকা মহাদেশ,
আফ্রিকার মহাদেশের উপরে যে অংশটুকু আছে সেটা হলো ইউরোপ মহাদেশ, এদিকে এই পুরো অংশটুকু জুড়ে আছে হলো এশিয়া মহাদেশ, আর এখানে আরো নিচে যে অংশটুকু ছিল এখানে দেখানো হয় নাই, এই জায়গাতে আছে অ্যান্টার্কটিকা মহাদেশ, এইদিকে আছে হলো অস্ট্রেলিয়া মহাদেশ। এই 7টা মহাদেশ পুরো পৃথিবী জুড়ে আছে। আর আমরা জানি মহাসাগর হলো 5টি। মহাসাগরে যদি আমরা কল্পনা করি এই যে অংশটুকু, এই অংশটুকুতে আছে হলে আমরা জানি প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এইটাকে বলছি আমরা আটলান্টিক মহাসাগর, আমরা এটাকে বলছি হলো ভারত মহাসাগর। মানচিত্রে এই অংশটায় ভারত মহাসাগর আছে। এই আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগরের নিচের অংশে যেটা আছে এই অংশটুকুতে জুড়ে এখানে আমরা পাবো হলো নিচের দিকে হলো দক্ষিণ মহাসাগর, আর ইউরোপ মহাদেশের উপরে আছে উত্তর মহাসাগর। আর এই প্রশান্ত মহাসাগরের এই শেষ প্রান্তে এসে এখানেও আছে প্রশান্ত মহাসাগর। আমরা জানি পৃথিবীটা হলো গোল, এবং এই পৃথিবীটাকে যদি একটা ফ্ল্যাট কোনো পৃষ্ঠার আকারে দেখানো হয় সেক্ষেত্রে আমরা এই প্রশান্ত মহাসাগর থেকেই এই অংশটুকুকে ভাগ করা হয়েছে, যার দরুন এই শেষ প্রান্তে, এই প্রথম প্রান্তে এবং শেষ প্রান্তে দুইটা জায়গাতেই প্রশান্ত মহাসাগর আছে। আমরা প্রণালীতে যাওয়ার আগে পৃথিবীর মানচিত্রে আমরা এতটুকু দেখলাম যে মহাদেশ আছে 7টি, মহাসাগর আছে 5টি। এই মহাসাগর মহাদেশ এইগুলোর মধ্যেই প্রণালীর পৃথকীকরণ এবং সংযুক্তিকরণ এই জিনিসগুলো আছে। আমরা যদি শুরু করি প্রণালী, প্রণালী জিনিসটা কি, পরীক্ষাতে যদি লিখিত কোনো প্রশ্ন আসে প্রণালী বলতে কি বোঝায়, তখন আমরা অ্যান্সার করব এরকম যে সংকীর্ণ জলরাশি দুইটি বৃহৎ জলরাশিকে একত্রিত করে সেটাকে আমরা মূলত বলছি প্রণালী। আমরা একটু প্রণালী সম্পর্কে ধারণা নিই। প্রণালী যে সংকীর্ণ জলরাশি দুইটি বৃহৎ জলরাশিকে সংযুক্ত করে তাকে প্রণালী বলে। তাহলে একটু ব্যাখ্যায় যাই। আমরা ধরে নিলাম A1 এবং A2 এই অংশটুকু হলো কোনো ভূখণ্ড, A1 A2 হলো কোনো একটি ভূখণ্ড। আমরা যদি এখানে ভূখণ্ড হিসেবে যদি দেখি, যেমন বলতে পারি এটুকু মহাদেশ অথবা দেশ অথবা অঞ্চল। এটাকেও আমরা মহাদেশ অথবা দেশ অথবা অঞ্চল। আর এই অংশটুকুকে আমরা সাগর হিসেবে কল্পনা করতে পারি, যেমন মহাসাগর অথবা সাগর অথবা উপসাগর। এটাকে আমরা মহাসাগর অথবা সাগর অথবা উপসাগর। এখন এই যে এ এবং বি দুইটা সাগর, এই দুইটা সাগর যে অংশটুকু দিয়ে মিলিত হচ্ছে বা একত্রিত হচ্ছে এটাকে আমরা বলছি প্রণালী বা স্ট্রেট। তাহলে যে সংকীর্ণ জলরাশি, এই স্ট্রেটটাকে আমরা একটা জলরাশি কল্পনা করি, দুইটা বৃহৎ জলরাশিকে, একটা হলো এ এবং একটা বি, এই দুইটা বৃহৎ জলরাশিকে একত্রিত করছে, সেটাকে আমরা মূলত বলছি প্রণালী।
আবার এই প্রণালী দ্বারা দুইটা মহাদেশ, দুইটা দেশ অথবা দুইটা অঞ্চলের পৃথক হয়। আমরা যদি আরো সহজ করে বলি, ধরি যে একটা পাত্রের মধ্যে আমরা কিছু পানি নিলাম, কাঠের কোনো একটা অংশ দিয়ে সেই পাত্রটাকে আমরা যদি পৃথক করি, পানিটাকে পৃথক করি, পৃথক করার পরে ওই অংশটুকু যদি তুলে ফেলি, তাহলে পানি এই পাত্রের মধ্যে আবার একত্রিত হবে। তার মানে পানি রিলেটেড যা কিছু থাকবে সবগুলো কি হবে, সবসময় সংযুক্ত বা একত্রিত হবে। আবার যদি সেম পাত্রে কিছু মাটি নিয়ে কাঠের অংশটুকু দিয়ে যদি আমরা পৃথক করি, পৃথক করার পর কাঠের অংশটুকু যদি আমি তুলে ফেলি, তাহলে দেখা যাবে যে ওই মাটিগুলো আলাদা অবস্থায় রয়ে যাবে, কারণ মাটি হলো কঠিন বস্তু। তার মানে আমরা বুঝবো যে মাটি রিলেটেড যা কিছু থাকবে সব কিছু সেটা পৃথক হবে। তাহলে প্রণালীর বৈশিষ্ট্য হলো দুইটি। আমরা একটু প্রণালীর বৈশিষ্ট্যগুলো দেখি। প্রণালীর বৈশিষ্ট্য দুইটি। এক নাম্বার হবে মহাসাগর অথবা সাগর অথবা উপসাগর কে সংযুক্ত করবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য হলো মহাসাগর, সাগর, উপসাগরকে সবসময় সংযুক্ত করবে। আর দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো মহাদেশ অথবা দেশ অথবা অঞ্চলকে পৃথক করবে। তাহলে প্রণালীর এই দুইটা বৈশিষ্ট্য যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা প্রণালী সম্পর্কে যত ধরনের প্রশ্ন আসুক না কেন সেই জিনিসগুলো টেকনিকের মাধ্যমে শিখে সবচেয়ে দ্রুত অ্যান্সার করতে পারবো, এবং এইটা আর কখনোই আমাদের ভুল হবে না। অন্তত প্রণালী থেকে যে কোশ্চিনই হোক না কেন আপনি সবচেয়ে আগে সেটার অ্যান্সার করতে পারবেন। তো আমরা এই দুইটা বৈশিষ্ট্য মনে রাখবো। আর একটা মনে রাখবো যে মহাদেশ আর মহাদেশের সাথে পৃথক হবে, সাগর অথবা সাগরের সাথে সেটা সংযুক্ত হবে। আমরা কিছু প্রশ্নের দিকে যাওয়ার আগে কয়েকটা প্রণালী একটু দেখি। আচ্ছা, প্রথমেই আমাদের যে প্রণালীটা আছে সেটাকে বলছি আমরা জিব্রাল্টার প্রণালী। আমরা যদি খেয়াল করি, এই যে প্রণালীটা আমরা দেখছি এটা হলো জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী ঠিক এই জায়গাতে হলো জিব্রাল্টার প্রণালী। আর এখানে দুইটা দেশ আছে, এই অংশ থেকে শুরু করে এইটা হলো পর্তুগাল আর এই অংশ থেকে শুরু করে এইটুকু হলো স্পেন। আর এই যে অংশটুকু আমরা দেখছি এই অংশটুকু, এটাকে আমরা মূলত বলছি প্রণালী, জিব্রাল্টার প্রণালী। আমরা এখানে আরো একটা অংশ দেখি, এইটা হলো আফ্রিকা মহাদেশ, এটা হলো ইউরোপ মহাদেশ। আফ্রিকা মহাদেশের এই অংশটুকুতে যেটা আছে একটা দেশ, সেটা হলো মরক্কো। মরক্কো। এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে জিব্রাল্টার প্রণালী নিচের কোন দুইটি দেশকে পৃথক করেছে, অথবা জিব্রাল্টার প্রণালী নিচের কোন দুইটি মহাদেশকে পৃথক করেছে, অথবা প্রশ্ন আসতে পারে জিব্রাল্টার প্রণালী কোন দুইটি সাগরকে সংযুক্ত করেছে। তা আমরা সেই প্রশ্নে যাওয়ার আগে আমরা একটা টেকনিক লিখে রাখি। টেকনিকটা হলো আইজি আটবার ভুল করেছে। আমরা
মনে রাখবো যে জিব্রাল্টার প্রণালী মনে রাখার যে টেকনিক সেটা হলো আইজি 8 বার ভুল করেছে। আমরা আই থেকে যেটা পাবো, আ থেকে হবে আফ্রিকা মহাদেশ, একটু খেয়াল করে দেখি, এইটা যদি আফ্রিকা মহাদেশ হয়, এই পুরো অংশটুকু যদি আফ্রিকা মহাদেশ হয়, তাহলে এই আফ্রিকা মহাদেশের এই অংশটুকুতে জিব্রাল্টার প্রণালীর সাথে এই অংশটুকুতে যে দেশটা আছে সেইটা হলো মরক্কো। তো আমরা এখানে সূত্র করে লিখে নিই, মরক্কো। রস্বই থেকে আমরা যেটা পাবো, ইউরোপ মহাদেশ। আচ্ছা, ইউরোপ মহাদেশের মধ্যে যে দেশটা আমরা একটু খেয়াল করে দেখি যে এখানে আছে স্পেন। স্পেনটা হলো এই ভূমধ্যসাগরের এই যে অংশটুকু দেখছি, এই অংশটুকুটা হলো ভূমধ্যসাগর, এটাকে বলছি আমরা ভূমধ্যসাগর। এই ভূমধ্যসাগরের দিকে আছে হলো স্পেন, আর পর্তুগালটা হলো আটলান্টিক মহাসাগরের ওই দিকে আছে, যেটা জিব্রাল্টার প্রণালীর অংশে পড়ছে না। তো এই স্পেনটা হবে ইউরোপ মহাদেশের যে দেশটা হবে সেটা হবে স্পেন। আমরা টেকনিক যতগুলো শিখবো তার মধ্যে 8 যতবার পাবো ততবারই সেইটা হবে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর। আর ভুলের ভূ থেকে হবে ভূমধ্যসাগর। আচ্ছা, একটি বিষয় একটু খেয়াল করি, আমি ভুল বানানটাও ভুল লিখেছি, ভুলের শুদ্ধ বানান অনেক সময় দেখা যাবে যে ভুলের শুদ্ধ বানান আসে পরীক্ষায়। ভুলের শুদ্ধ বানানটা হলো ভুল, ভয়ের উস্যকার ল, দীর্ঘকারটা হবে না। আচ্ছা, আমরা টেকনিকটা আরেকবার দেখি। আইজি 8 বার ভুল করেছে, সেক্ষেত্রে আ থেকে পাবো আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের যে দেশটা সেটা হলো মরক্কো, এবং রসই থেকে পাবো ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশের যে দেশটা সেটা হলো স্পেন। আর 8 যতবার পাবো তার মধ্যে সেটা দিয়ে আমরা বুঝবো 8 থেকে আটলান্টিক মহাসাগর। তো এখান থেকে লিখলাম আটলান্টিক মহাসাগর, আর ভুলের ভূ থেকে হবে ভূমধ্যসাগর। এখন আমরা যে দুইটা বৈশিষ্ট্য ইতিপূর্বে আলোচনা করেছি আপনাদের সাথে, যে প্রণালীর বৈশিষ্ট্য হলো দুইটি। একটা বৈশিষ্ট্য বলছে সাগর, মহাসাগর, উপসাগর সবসময় তাদের কি হবে, সংযুক্ত হবে। আবার বলছি কি মহাদেশ, দেশ অথবা অঞ্চল সবসময় কি হবে, পৃথক হবে। তা আমি এই সংযুক্ত আর পৃথক টেকনিকের মাঝে বারবার বলবো না, এটা আমাদের মনে রাখতে হবে। আর আমরা এই টেকনিক থেকে বুঝে নিব যে কোনটা কার সাথে সংযুক্ত হচ্ছে, পৃথক হচ্ছে। তো আমরা এখান থেকে ভালো করে দেখি, যদি খেয়াল করি তো মহাসাগর আছে, ভূমধ্যসাগর, দুইটা সাগর আছে, তো সাগর আর সাগরের সাথে সংযুক্ত হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর কোন প্রণালী দ্বারা সংযুক্ত হয়েছে, জিব্রাল্টার প্রণালী দ্বারা। আবার যদি আসে আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে কোন প্রণালী, সেটাও হতে পারে। তখন হবে কি আমাদের, সেটা হবে জিব্রাল্টার প্রণালী। তো যারা ক্লাসটি দেখছেন একটু শেয়ার করে দিবেন। আর আমরা যে কুইজের কথা বলেছিলাম, সর্বোচ্চ কুইজ যারা সঠিক উত্তর দিবেন তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে। সেইটা যদি আপনারা গাজীপুরে থাকেন তাহলে সরাসরি গাজীপুর মেন অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। আর যদি আপনারা গাজীপুরের বাহিরে থাকেন তাহলেও আপনাদেরকে গিফটটা আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠানোর চেষ্টা করব। তো আমরা যে প্রণালীটা পড়লাম, এই প্রণালীর উপরে আমাদের এখন কুইজটা শুরু হতে যাবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমরা প্রায় 10 থেকে 15 সেকেন্ড সময় দেব। আপনারা এর মধ্যে কুইজের সঠিক উত্তরটা দিবেন এবং তার সাথে উত্তরের সাথে আপনারা মেনশন করবেন আপনার যে সকল ফ্রেন্ড সার্কেলগুলো আছে তারাও যেন এই ক্লাসটি দেখতে পারে, এবং আপনারা ক্লাসটা শেয়ার করে দিবেন। আমরা প্রথম কুইজটাতে যাই। কুইজ নাম্বার প্রথম 1 নম্বর যে প্রশ্নটা সেটা হলো ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান।
আমরা এখানে অপশন ক তে দেখছি হরমুজ, অপশন খ তে দেখছি জিব্রাল্টার, অপশন গ তে দেখছি বসফরাস, অপশন ঘ তে দেখছি দারদানেলিস। একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন যে সঠিক উত্তরটা কি, এবং পাশাপাশি আপনারা মেনশন করবেন আপনার ফ্রেন্ড সার্কেলদের যেন তারাও ক্লাসটি দেখতে পারে। দেখতে পাচ্ছি এমডি জরিফ খান, আয়েশা আক্তার, কানিজ, আবিরা, মৌসুমী, সজীব, মোস্তফা কামাল সকলে কমেন্ট করা শুরু করেছে। সঠিক উত্তরটি কমেন্ট করুন এবং পাশাপাশি আপনার দু একজন ফ্রেন্ডকে মেনশন করুন যেন পুরস্কারের আওতাভুক্ত আপনি নিজেও হতে পারেন। দেখছি যে অনেকেই কমেন্ট করছেন। ফয়সাল মাহমুদ, জি, সাফওয়ান, আচ্ছা আরো একটা জিনিস আমরা একটু খেয়াল করি, এই প্রশ্নটা কিন্তু অনেকগুলো পরীক্ষাতে আসছে, যেমন বিসিএস 18তম বিসিএস এ প্রশ্নটা এসেছিল। প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা 2018-19-এ পরপর দুইবার আসে। আমাদের ডিপ্লোমা যে পরীক্ষাগুলো যেমন বিডব্লিউডি পানি উন্নয়ন বোর্ডে 2019-এ পরীক্ষাটি আসছে, এবং এনটিআরসি শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2022-এ গত পরীক্ষাতেও এই প্রশ্নটা এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ধরনের আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আছে। আপনারা কমেন্টে আপনাদের সঠিক উত্তরটি একটু জানিয়ে দিন। আমরা পরবর্তী নেক্সট কোশ্চেনে যাব। সাফনকে ধন্যবাদ। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা নেক্সট কোশ্চেনে আগে দেখেন আমরা সঠিক উত্তরটা একটু খেয়াল করে নিই যে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান। সঠিক উত্তরটি হলো জিব্রাল্টার প্রণালী। যারা অপশন খ তে অ্যান্সার করেছেন বা জিব্রাল্টার প্রণালী উত্তর করেছেন তাদের উত্তরটি সঠিক হয়েছে। এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা এরপর বলছে যে কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে এখানে প্রশ্নটি সিভিলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিপিএসসি 2019-এ পরীক্ষায় কোশ্চেনটা এসেছিল। আমরা দেখছি MIS ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এটা একটা প্রতিষ্ঠান বিভিন্ন পরীক্ষা নিয়ে থাকে। এটা 2015 এবং 16-তে এসেছিল। এরপর IBA আমরা যেটা বলছিলাম রাজুকের যে পরীক্ষাটা সামনে 9 তারিখে আছে, রাজুকের পরীক্ষায় প্রণালী থেকে প্রশ্ন থাকেই, এবং রাজুকের এই পরীক্ষায় সামনে যে প্রশ্নগুলো আরও আছে রাজুকের পরীক্ষায় এসেছিল এর আগে। আর IBA এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের পরীক্ষার প্রশ্নগুলো একটু কঠিন হয়ে থাকে তুলনামূলক। আমরা IBA এর কোশ্চিনে আরো অনেকগুলো কোশ্চিন আমরা সলভ করবো ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকুন, এটার অ্যান্সারগুলো করুন। অপশন ক তে আছে হলো মালাক্কা, অপশন খ তে আছে জিব্রাল্টার, অপশন গ তে আছে পক, অপশন ঘ তে আছে পানামা। তাহলে সঠিক উত্তর কি হবে একটু মেনশন করুন এবং সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দিন। হামিম রাসেল দেখছি তিনি অ্যান্সার করেছেন। ইব্রাহিম খলিল সাগর, জাহিন রাকিব, বিটন কুমার, সুমাইয়া আক্তার সবাই কমেন্ট করছেন। আপনারা একটু মেনশন করে দিন। আপনারা শুধুমাত্র অ্যান্সার দিচ্ছেন, মেনশন করলে হবে কি আমরা আপনাদেরকে যে পুরস্কারে আওতাভুক্ত নিয়ে আসবো সেখানে সবকিছু বিষয় আমরা দেখব যে কে মেনশন করেছে, কে সঠিক উত্তর দিয়েছে এবং কে শেয়ার করছে, এগুলো সবকিছুর উপর ভিত্তি করেই পুরস্কারে আওতাভুক্ত তো করা হবে আপনাদের। তো পাশাপাশি অ্যান্সারের পাশাপাশি আপনারা মেনশন করে জানিয়ে দেন। মোহাম্মদ আকাশ,
প্রান্ত কুমার পাল, ধন্যবাদ। আমরা এটা সঠিক উত্তরের দিকে চলে যাই, দ্রুত অ্যান্সার জানান। ঠিক আছে, সঠিক উত্তর কি, যেটা অ্যান্সার হবে জিব্রাল্টার। যারা খ অ্যান্সার করেছেন তাদেরটা সঠিক হয়েছে। রায়হান খান জিব্রাল্টার লিখেছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আচ্ছা, এরপর আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। এখানে বলছে জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে আফ্রিকা থেকে পৃথক করেছে। একটু খেয়াল করলে দেখবেন যে আইবিএ একটু খেয়াল করলে দেখবেন যে হ্যাঁ, আইবিএর 2022 এই কোশ্চেনটা এসেছিল। বলছে কি জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে আফ্রিকা থেকে পৃথক করেছে। আচ্ছা, একটু খেয়াল করে দেখে, অপশন এ দেওয়া আছে, ক দেওয়া আছে পর্তুগাল ও মরক্কো, অপশন খ দেওয়া আছে আলবেনিয়া ও স্পেন, অপশন গ দেওয়া আছে ফ্রান্স ও ব্রিটেন, অপশন ঘ দেওয়া আছে মরক্কো ও স্পেন, অপশন ও নাম্বার দেওয়া আছে কোনোটি নয়। আমরা জানি আইবিএর কোশ্চেনগুলো কিছু কিছু সময় 5টা অপশন থাকে, কিছু সময় 4টা অপশনও থাকে। শাহিনুর ইসলাম, শাহিন ভাইকে দেখছি, ধন্যবাদ ভাই। আমির হামজা, সাফওয়ান, বিটন কুমার, ধন্যবাদ। আপনারা কমেন্ট করেন, পাশাপাশি সঠিক উত্তরের সাথে মেনশন করে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা সঠিক উত্তরটা একটু দেখে আসি যে এই প্রশ্নের সঠিক উত্তরটা কোনটা। সঠিক উত্তর হলো ঘ নাম্বার, মরক্কো ও স্পেনকে পৃথক করেছে হলো জিব্রাল্টার প্রণালী। যারা অপশন ঘ অ্যান্সার করেছেন তাদের উত্তরটি সঠিক হয়েছে। শাহিন ভাইকে ধন্যবাদ অনেক। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনের দিকে একটু যাই। আচ্ছা, পরীক্ষায় বিপিএসসি 2019 একটা প্রশ্ন এসেছিল। এখানে বলছে যে বিপিএসসির প্রশ্নে বলছে কি জিব্রাল্টার কি। আমরা অনেকেই জানি যে জিব্রাল্টার প্রণালী। আচ্ছা, যাই হোক, জিব্রাল্টার কি আমরা এখান থেকে একটু অ্যান্সার করে দিই। অপশন ক ছিল উপসাগর, খ ছিল প্রণালী, গ ছিল হ্রদ, আর ঘ ছিল শহর। জিব্রাল্টার কি, সঠিক উত্তরটি কমেন্টে জানান, পাশাপাশি মেনশন করে দিন। আমরা সঠিক উত্তরের দিকে চলে যাই। জিব্রাল্টার কি, সঠিক উত্তর হলো প্রণালী। যারা সঠিক উত্তরটি অ্যান্সার করেছেন 100% ঘ মোহাম্মদ আকাশ, থ্যাংক ইউ। উজ্জ্বল, ধন্যবাদ। আচ্ছা, নেক্সট কোশ্চেন হলো পরীক্ষায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল 2019 একটা প্রশ্ন এসেছিল। খেয়াল করি একটু দেখি, জিব্রাল্টার সংলগ্ন দেশ কোনটি। আমরা জিব্রাল্টার সংলগ্ন দেশের কথা আলোচনা করেছি ইতিপূর্বে, সে অনুযায়ী আমরা এখান থেকে অ্যান্সার করার চেষ্টা করব। অপশন ক এ দেওয়া আছে ইতালি, অপশন খ এ দেওয়া আছে মরক্কো, অপশন গ এ দেওয়া আছে স্পেন, অপশন ঘ এ দেওয়া আছে খ ও গ। এখন এখান থেকে আমরা সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দিই।
নূর ইবনে আব্দুর রৌফ কমেন্ট করেছেন, ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই। হামিম রাসেল, থ্যাংক ইউ। একটা জিনিস খেয়াল করছি, শুধু অনেকেই খালি কমেন্ট করছেন, কমেন্টের পাশাপাশি যাদের মেনশন বেশি থাকবে তারাই কিন্তু পুরস্কারের আওতাভুক্ত হবেন। মানে এখানে অনেকজন ক্লাস দেখছেন, সবাইকে তো পুরস্কৃত করা হবে না, না? আমরা একটা সিকোয়েন্স অনুযায়ী প্রথম দিক থেকে যারা টপে থাকবে, এই টপ যারা যারা থাকবেন তাদেরকে অ্যান্সার করব। সাফওয়ান, আপনি ঘ লিখতে লিখতে একবারে শেষ করে ফেলছেন। আচ্ছা, উম্মে খাতুন, আবিরা, মৌসুমী, ধন্যবাদ। আমরা অ্যান্সারের দিকে যাই। সঠিক অ্যান্সারটা হলো খ ও গ উভয়, এইটা হবে অ্যান্সার। কারণ আমরা বলছিলাম যে জিব্রাল্টার সংলগ্ন দেশ হলো মরক্কো এবং স্পেন, এবং এই দুইটা দেশকেই পৃথক করা হয়েছিল। আচ্ছা, এখন এই যে প্রণালীর বিষয়টা কি, প্রণালী জিনিসটা কি, প্রণালীর গুরুত্বটা কি, আমরা একটু এদিকে দেখব। এরপর আমরা সুয়েজ খাল সম্পর্কে জানব, এবং পরবর্তী আবার কুইজের জন্য অপেক্ষা করুন। আমরা পরবর্তী কুইজে ফিরে আসবো ইনশাআল্লাহ। একটা জিনিস খেয়াল করি, এইটা হলো পর্তুগাল। আমরা ভাস্কো দা গামার নাম শুনেছি হয়তো অনেকেই, যদি শুনে থাকার কথা। ভাস্কো দা গামা তিনি একজন নাবিক ছিলেন, এবং তিনি একটা সময় চিন্তা করেছিলেন যে সমুদ্র পথে ভারতীয় উপমহাদেশ আবিষ্কার করবেন। তো তখন তার এই চিন্তা ভাবনা থেকে এই যে পর্তুগাল দেশটা আমরা দেখতে পাচ্ছি, এই পর্তুগাল থেকে ভাস্কো দা গামা এক জাহাজ ভর্তি সকল পেশার মানুষকে সঙ্গে নিলেন। সঙ্গে নিয়ে তার উদ্দেশ্য ছিল ভারতীয় উপমহাদেশ আবিষ্কার করবে, পাশাপাশি ইউরোপের সাথে এই ভারতীয় উপমহাদেশের একটা বাণিজ্যের চুক্তি করবে। এইরকম একটা উদ্দেশ্য নিয়ে তিনি পর্তুগাল থেকে রওনা হলেন। এবং এইটা আমরা যে এই সাইডে যেটা দেখতে পাচ্ছি, আটলান্টিক ওশেন লেখা, মানে নর্থ আটলান্টিক, আর এটা সাউথ আটলান্টিক, মানে আটলান্টিক মহাসাগর এটা। আর এই অংশ যেটা আমরা দেখতে পাচ্ছি, এইখান থেকে শুরু করে এই যে অংশটুকু, এইটা মূলত হলো আফ্রিকা মহাদেশ। এই পুরাটাই হলো আফ্রিকা মহাদেশ। আচ্ছা, একটু খেয়াল করি, পর্তুগাল থেকে ভাস্কো দা গামা 1497 সালের দিকে, 1497 সালে তিনি এক জাহাজ ভর্তি সকল পেশার মানুষকে নিয়ে রওনা হলেন, এবং এই রওনা হয়ে আটলান্টিক মহাসাগর দিকল ঘেঁষে একটা সময় উত্তমাশা অন্তরীপ, এই জায়গাতে উত্তমাশা অন্তরীপ আছে, এই উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের এই জায়গায় এসে পৌঁছান। মানে এটা হলো ভারতের কালিকট বন্দর যেটাকে বলে। এই কালিকট বন্দরে এসে পৌঁছান হলো 1498 সালের 1498 সালের 20 মে। এই 1498 সালের 20 মে এসে ভারতের কালিকট বন্দরে পৌঁছায়। পৌঁছানোর পর ভারত সরকার সহ ভারতের আশেপাশে যে দেশগুলো ছিল সকলের সাথে তিনি সাক্ষাৎ করেন, এবং তার যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যের জন্য তিনি বাণিজ্যিক চুক্তি করার জন্য তাদের কাছে প্রস্তাব পেশ করেন। কিন্তু ভারত সরকার সহ অন্যান্য যে দেশগুলো ছিল তারা সেই বিষয়ে নাকচ করে, তারা এই চুক্তিতে আবদ্ধ হয় না। তারপর ভাস্কো দা গামা আবার ফিরে যায়। আমরা জানি ভাস্কো দা গামা মোট 3 বার ভারতীয় উপমহাদেশে আসে। দ্বিতীয়বার যখন আসে, দ্বিতীয়বার এসে এই ভারতীয় উপমহাদেশের সাথে ইউরোপ মহাদেশের একটা বাণিজ্যিক চুক্তি করে, যার ফলশ্রুতি দেখতে পাই আমরা বিভিন্ন পর্তুগিজ, ব্রিটিশ, এরা ভারতীয় উপমহাদেশে এসে তারা বাণিজ্যিক কুঠি স্থাপন করে, ভারতের সাথে একটা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে। এখানে যে বিষয়টা আমরা বোঝানোর চেষ্টা করছি, এই 1497 সালে রওনা হয় এবং 1498 সালের 20 মে এসে পৌঁছায়। মোটামুটি ধারণা করা যায় যে 8 থেকে 9 মাস সময় লাগে, যেহেতু আবিষ্কার করতে হয়েছে, আসতে হয়েছে, এই সময়টুকু লাগে। কিন্তু আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখেন, এই যে সুয়েজ খালটা আমরা দেখতে পাচ্ছি, এই সুয়েজ খালটা
সেই সময় ছিল না। সুয়েজ খালটা খনন করা হয় 1859 সালের দিকে, আর এই ভারতীয় উপমহাদেশে এসেছিল 1498 সালের দিকে। তো অনেক ডিফারেন্স। তো এই সুয়েজ খাল খনন করার পূর্বে এই ইউরোপের মানুষরা বাণিজ্য করার জন্য এই পথটাকে অবলম্বন করেই কিন্তু আসতে হয়েছে। তো পরবর্তী সময় জানা যায় যে সেই সময় আসতে মোটামুটি 4 থেকে 5 মাস সময় লাগতো এই ইউরোপ থেকে ভারতে বা ভারতীয় উপমহাদেশে আসতে। যখন সুয়েজ খাল খনন করা হয়ে গেল, সুয়েজ খাল খনন করার পর যেটা চালু করা হলো, আমরা সুয়েজ খাল সম্পর্কে বিস্তারিত পরে জানছি। তখন এখন যদি আমরা বর্তমানে কথা জানি, এইখানে জিব্রাল্টার প্রণালী দিয়ে, সিসিলি প্রণালী হলে সুয়েজ খাল দিয়ে, লোহিত সাগর দিয়ে, এই জায়গায় বাবেল মানদেব প্রণালী দিয়ে সহজে আসা যায়। মানে এখন মাত্র 3 সপ্তাহ সময় লাগে, 3 সপ্তাহ সময় লাগে। মানে 20 থেকে 21 দিন বা 25 দিনের মধ্যেই দেখা যায় যে এখান থেকে চলে আসা যায়। তাহলে প্রণালীর বিষয়টা হলো কি, প্রণালীর ব্যবহারটা হলো একটা মহাদেশের সাথে আরেকটা মহাদেশে কম সময়ে বিভিন্ন বাণিজ্যিক যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে যেন এই বাণিজ্য করতে পারে, সেইটার জন্য প্রণালী মূলত ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, আমরা নেক্সট কোশ্চেনের দিকে একটু যাই। বা এখানে একটা জিনিস খেয়াল করি, সুয়েজ খাল। আমাদের পরবর্তী বিষয়টা হলো সুয়েজ খাল। একটু খেয়াল করলে দেখতে পাবেন, দেখা যাচ্ছে কিনা, এই হলো সুয়েজ খাল। আমরা এখানে বলছি যে ভূমধ্যসাগরের, আগেও দেখলাম এই অংশটুকু হলো ভূমধ্যসাগরের মধ্যে পড়েছে, এটা হলো ভূমধ্যসাগর। এই ভূমধ্যসাগরের এই জায়গাতে মূলত সুয়েজ খালটা খনন করা হয়। ভূমধ্যসাগরে এই জায়গায় সুয়েজ খালটা খনন করা হয়। আমরা জানি সুয়েজ খাল খনন করতে যে সময়টা ছিল 1859 সালের 25 ফেব্রুয়ারি, না 25 এপ্রিল। একটু বাংলা ইংরেজি হয়ে গেছে, একটু খেয়াল করি। আচ্ছা, 1859 সালের 25 এপ্রিল, এটা হলো সুয়েজ খাল খনন শুরু হয়, আর শেষ হয় 1869 সালের 17 নভেম্বর। পরীক্ষায় এর আগে বহুবার আসছে সুয়েজ খাল কত সালে খনন করা হয়, সুয়েজ খাল খনন করতে কত বছর সময় লাগে। একটু খেয়াল করলে দেখতে পাবেন 1859 থেকে 1869 এই সময়গুলোর মধ্যে সুয়েজ খাল খনন করা হয়েছে। সময় লাগছে 10 বছর, 10 বছর সময় লাগছে এই সুয়েজ খালটা খনন করতে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কবে, এটা পরীক্ষায় আসে। তো সুয়েজ খাল জাতীয়করণ করে হলো মিশর জাতীয়করণ করে 1956 সালের 26 জুলাই। 1956 সালের 26 জুলাই এই মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সুয়েজ খাল কোথায় অবস্থিত, সুয়েজ খালের মালিকানাধীন কারা, তো সেখানে অ্যান্সার হবে মিশর 56 সালে এসে জাতীয়করণ করে। আর আরেকটা, এই পর্যন্ত যদি আপনারা দেখে থাকেন, এর পরের অংশ যেটা আসবে সুয়েজ খাল থেকে প্রশ্ন যেটা আসে, সুয়েজ খাল কোন দুইটি সাগরকে সংযুক্ত করেছে, এই প্রশ্নটা আসে। আবার কোন দুটি মহাদেশকে পৃথক করেছে, এটাও আসে। আমরা এখান থেকে পরের অংশটুকুতে যাই, একটু খেয়াল করি। এখন সুয়েজ খাল মনে রাখার জন্য আমরা টেকনিকটা একটু লিখে নিই। পরীক্ষায় আসবে যে সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে, এটা মনে রাখা সহজ একটি টেকনিক। সুয়েজের
খালার মন ভুলো। আমরা এই টেকনিকটা মনে রাখবো যে সুয়েজের খালার মন ভুলো। আচ্ছা, সুয়েজের খালার থেকে আমরা যেটা পাবো সেইটা হলো সুয়েজ খাল। আমরা মনে রাখবো যে সুয়েজের খাল থেকে যেটা সেটা হলো সুয়েজ খাল, সুয়েজ খাল। আর ভুলোর ভূ থেকে হবে ভূমধ্যসাগর, আর লো থেকে হবে লোহিত সাগর। তাহলে এইটা যদি সুয়েজ খাল হয়, এই সুয়েজ খালটা হলো এই ভূমধ্যসাগর এবং এই যে অংশটুকু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লোহিত সাগর আছে, এই লোহিত সাগরকে সংযুক্ত করেছে। সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে। আর এখানে আরো একটা যেটা বিষয়, আমরা সুয়েজ খালের সাথে এখানে কয়েকটা দেশ দেখতে পাই, যেমন হচ্ছে এখানে আছে সিরিয়া, ইরাক, সৌদি আরবের কিছু অংশ আছে, এটা আমরা ইজিপ্ট বা মিশর বলছি। এই জন্য পরীক্ষাতে নির্দিষ্ট করে আসে না যে কোন কোন দেশের সাথে সুয়েজ খাল পৃথক হয়েছে, এমনটা আসে না। তবে আমরা মনে রাখবো যে পৃথক হয় মহাদেশ হিসেবে। এটা হলো আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে, আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী অংশটুকুতে যাই। আচ্ছা, আমাদের কুইজটা এখন শুরু হবে, পরের অংশের কুইজ। পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, যেমন এটা বিপিএসসি 2018-তে একটা কোশ্চিন এসেছিল যে সুয়েজ খাল কোথায় অবস্থিত। আপনারা একটু কমেন্টে সঠিক উত্তরটি জানান। অপশন ক দক্ষিণ আফ্রিকা, অপশন খ আলজেরিয়া, অপশন গ মিশর, অপশন ঘ ব্রাজিল। এর মধ্যে সঠিক উত্তরটা আপনারা কমেন্টে জানিয়ে দিন, পাশাপাশি মেনশন করে দিন। সর্বোচ্চ উত্তরদাতা আজকের তিনি পুরস্কারপ্রাপ্ত হবেন। আমরা বেশ কয়েকজনকে পুরস্কারে আওতাভুক্ত নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশরাফুল আলম কমেন্ট করেছেন, সুমাইয়া আক্তার, ইমরান আলম, আমির হামজা। সঠিক উত্তরের পাশাপাশি একটু মেনশন করে জানিয়ে দিন। হ্যাঁ, মনে রাখবেন সর্বোচ্চ শেয়ারদাতা যিনি থাকবেন তাদেরকে আমরা পুরস্কার আওতাভুক্ত করব ইনশাআল্লাহ। সুয়েজ খাল কোথায় অবস্থিত দ্রুত কমেন্টে জানিয়ে দিন। সাব্বির হোসাইন সঠিক উত্তর জানিয়েছেন। নুসরাত, সামিয়া, মুশফিকুর রহমান ধন্যবাদ। নূর ইবনে আব্দুর রউফ সঠিক উত্তরের পাশাপাশি কমেন্ট করে জানিয়ে মেনশন করে দিন আপনার ফ্রেন্ড সার্কেলকে। আচ্ছা, আমরা একটু সঠিক উত্তরের দিকে যাই। আচ্ছা, তাহলে সুয়েজ খাল কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তরটা হলো মিশর। যারা মিশর উত্তর জানিয়েছেন তাদের উত্তরটি সঠিক হয়েছে। এরপর আমরা পরবর্তী প্রশ্নটিতে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা একটু খেয়াল করে দেখি। বলছে সুয়েজ খাল কোন বৎসর চালু হয়? এইটা 36তম বিসিএস এ আসা একটা প্রশ্ন। অপশন ক 1903 সালে, অপশন খ 1956 সালে, অপশন গ 1859 সালে, অপশন ঘ 1869 সালে। সঠিক উত্তরটা কি হবে দ্রুত কমেন্টে জানিয়ে দিন। যে সুয়েজ
সুয়েজ খাল কোন বছর চালু হয়? প্রশ্নটা একটু ভালো করে পড়বেন, কোন বছর চালু হয় বলা আছে। দেখছি বিভিন্ন রকম কোশ্চেনের অ্যান্সার আসতেছে। সঠিক উত্তরটি জানিয়ে দিন, পাশাপাশি একটু মেনশন করে দিন। মোহাম্মদ আকাশ, তৌফিকুর রহমান তিনি উত্তর জানিয়েছেন। আচ্ছা, একটু খেয়াল করেন যে আমি একটু ক্লু দিচ্ছি যে কোন বছর চালু হয় বলছে, ঠিক আছে? চালু বলতে যে বছর, একটু ভালো করে একটু বুঝে নিন অ্যান্সারটা। এখানে একটু ক্লু আছে যে চালু হওয়ার বিষয় বলছে, এখানে শেষ, খনন শুরু বা এইসব ধরনের কোনো কথা বলে নাই। সো অ্যান্সারে অনেকেই এদিক ওদিক হচ্ছে অ্যান্সার, একটু দেখে অ্যান্সার করি। আরিয়ান খান অ্যান্সার করেছেন। আচ্ছা, আমরা একটু উত্তরের দিকে যা দেখি, খেয়াল করি কি আছে। দেখেন 1869 সালে, একটু খেয়াল করি দেখি। আমরা বলেছিলাম যে কোন বছর চালু হয়, এখানে লেখা আছে কোন বছর চালু হয়, মানে খনন কাজ শুরু পরে খনন কাজ যখনই শেষ হয়, এই 17 নভেম্বর 1869 সালে, সেই সময়ই সুয়েজ খালটা চালু করা হয়। পরবর্তী সময়ে এসে সুয়েজ খাল নিয়ে অনেক সমস্যা তৈরি হয়। যাই হোক, পরবর্তী দীর্ঘ অনেক বছর পর 1956 সালে এসে জাতীয়করণ করা হয়েছিল। তাহলে সঠিক উত্তর যারা ঘ দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে, অনেকে গ দিয়েছেন তাদের উত্তর ভুল ছিল। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে কোন মহাদেশের যোগাযোগ সহজ হয়েছে? এই প্রশ্নটা একটু দেখি। সুয়েজ খাল খননের ফলে এশিয়া সাথে কোন মহাদেশের যোগাযোগ সহজ হয়েছে? আমরা এর আগে আলোচনা করেছিলাম ভাস্কো দা গামা। আমরা এখানে অ্যান্সারটা একটু দেখি যে অপশন কয়ে বলছে আফ্রিকা, অপশন খয়ে বলছে অস্ট্রেলিয়া, অপশন গয়ে বলছে ইউরোপের, অপশন ঘ হলো আমেরিকা। কোন মহাদেশের হবে সঠিক উত্তরটি? সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দিন। অনেকেই অ্যান্সার করছেন। প্রশ্নটা বুঝতে হবে, এশিয়ার সাথে কোন মহাদেশের যোগাযোগ সহজ হয়েছে বলেছে। বিথি অ্যান্সার করেছেন। এরপর হলো জাহিন রাকিব, আমির হামজা, আচ্ছা, অনেকেই দেখছি শুধুমাত্র অ্যান্সার জানাচ্ছেন কিন্তু মেনশন করছেন না। মাথায় রাখবেন, অ্যান্সারের পাশাপাশি মেনশন দাতাকেই সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হবে, এবং আমরা যে সিলেকশনটা করব সেই সিলেকশনে ওইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্সারের পাশাপাশি মেনশন করতে হবে। অ্যান্সারের পাশাপাশি মেনশন করলে সঠিক উত্তরদাতা, এভাবে আমরা সর্বোচ্চ যারা টপে থাকবে তাদেরকে পুরস্কারের আওতাভুক্ত নিয়ে আসবেন ইনশাআল্লাহ। রিয়াদুল ইসলাম, কামরুন নাহার বেগম তিনি অ্যান্সার করেছেন। জি, হামিম রাসেল মেনশন কিন্তু প্রতি উত্তরে করেছি, ধন্যবাদ আপনাকে। প্রতি উত্তরে করলে ভালো, সিলেকশনে আপনিও টিকে যেতে পারেন।
আচ্ছা, আমরা অ্যান্সারের দিকে যাই। সঠিক উত্তরটা কি একটু খেয়াল করি। সঠিক উত্তরটা এটা হলো ইউরোপের। একটা জিনিস, মূল বিষয় যেটা হলো, আমরা বলেছিলাম যে জিব্রাল্টার প্রণালী দিয়ে, সুয়েজ খাল হয়ে, বাবেল মানদেব দিয়ে তারপরে এশিয়া মহাদেশে বা ভারতীয় উপমহাদেশে আসতে সময় লাগে মাত্র 3 সপ্তাহের মতো। তো এইখানে সবচেয়ে বেশি সুবিধা হয়েছে ইউরোপ মহাদেশের, কারণ ইউরোপ মহাদেশের যদি পুরো আটলান্টিক মহাসাগরের মানে আটলান্টিক দিকে দিয়ে যদি পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হতো, তাহলে ওখানে যে সমস্যা হতো, প্রায় 7,000 কিলোমিটার বেশি পথ পাড়ি দিতে হতো। আর যখন সুয়েজ খাল খনন করা হয়ে গেল, এই সুয়েজ খাল খননের ফলে এই 7,000 কিলোমিটার কমে গেল। 7,000 কিলোমিটার কমে আসার ফলে সবচেয়ে বেশি সুবিধা হয়েছে ইউরোপ মহাদেশের এশিয়ার সাথে যোগাযোগটা সহজ হয়েছে, এবং পরবর্তী সময়গুলোতে বাণিজ্যের জন্য তারা বেশি বাণিজ্যের জন্য এখানে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। এখানে যারা সঠিক উত্তর গ দিয়েছেন তাদেরগুলো সঠিক হয়েছে। বাকি অনেকে দেখছি যে আফ্রিকা দিয়েছেন, আফ্রিকাটা হবে না, কারণ আফ্রিকা থেকে সহজেই যাওয়ার পথ ছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা যাই। পরবর্তী কোশ্চেন বলছে সুয়েজ খাল কোন কোন সাগরকে সংযুক্ত করেছে। একটু খেয়াল করে দেখি যে এইটা 26তম বিসিএস এ একটা প্রশ্নটি এসেছিল, আবার আইবিএ 2022-এ আসছে। যারা রাজুকের প্রস্তুতি নিচ্ছেন, যারা শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন, অথবা অন্যান্য সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হলো প্রণালী। আইবিএতে প্রণালী থেকে প্রায় প্রশ্ন করে। সামনে যেহেতু রাজুকের পরীক্ষা আছে, আপনারা প্রণালী সম্পর্কে একটু ভালো করে দেখার চেষ্টা করেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আমরা কোন কোন সাগরকে সংযুক্ত করেছে? অপশন কয়ে আছে ভূমধ্য সাগর ও লোহিত সাগর, অপশন খয়ে আছে বাল্টিক সাগর ও কাস্পিয়ান সাগর, অপশন গয়ে আছে লোহিত সাগর ও কাস্পিয়ান সাগর, অপশন ঘয়ে আছে ভূমধ্য সাগর ও উত্তর সাগর। সঠিক উত্তরটি দ্রুত জানিয়ে দিন, পাশাপাশি আপনারা মেনশন করুন। আজকের সর্বোচ্চ উত্তরদাতার জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে। পাশাপাশি আমরা প্রণালী সবগুলো খুব ভালো করে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সঠিক উত্তরের দিকে যাই। সঠিক উত্তরটা হলো ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সুয়েজ খাল সংযুক্ত করেছে। এরপর নেক্সট কোশ্চেনটা একটু দেখি। নেক্সট কোশ্চেন বলছে সুয়েজ খাল কোন দুইটি মহাদেশকে বিভক্ত করেছে বা পৃথক করেছে, যেটা বোঝাচ্ছে। এটা বিপিএসসি রিসেন্ট বা 2023-এ প্রশ্নটা এসেছিল। একটু খেয়াল করে দেখি, বিপিএসসি 2023-এ প্রশ্নটা এসেছিল। অপশন কয়ে বলা আছে এশিয়া ও অস্ট্রেলিয়া, অপশন খয়ে বলা আছে আমেরিকা ও আফ্রিকা, অপশন গয়ে আছে ইউরোপ ও এশিয়া, অপশন ঘয়ে আছে এশিয়া ও আফ্রিকা। সঠিক উত্তরটি কমেন্টে দ্রুত জানিয়ে দিন। রাজন কমেন্ট করেছেন, উম্মে ফারজানা, আয়েশা আক্তার, আশরাফুল আলম, মেহেদি হাসান তিনি কমেন্ট করেছেন, থ্যাংক ইউ মেহেদিকে। পলাশ রয়, কোন দুইটি মহাদেশকে পৃথক করেছে? আমরা জানি যে সুয়েজ খাল দেশ হিসেবে আসে না, মহাদেশটাই মূলত এসে থাকে। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোশ্চেনে যাওয়ার আগে উত্তরটা দেখে নিই। সঠিক উত্তরটা হলো ইউরোপ ও এশিয়া। সুয়েজ খাল, এখানে সঠিক উত্তরটা ভুল দেওয়া আছে একটু। এখানে সঠিক উত্তর হবে এশিয়া। আচ্ছা, সুয়েজ খালের সঠিক উত্তরটা এখানে সম্ভবত হ্যাঁ এশিয়া ও আফ্রিকা। এই এশিয়া ও আফ্রিকাকে
পৃথক করেছে সুয়েজ খাল, এখানে সঠিক উত্তরটা হবে ঘ। যারা ঘ অ্যান্সার করেছেন তাদের উত্তরটি হলো সঠিক। এশিয়া মহাদেশ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে হলো সুয়েজ খাল। আচ্ছা, এরপরে আমরা আসি বাবেল মানদেব। আমরা যে এর আগে এই যে অংশটুকু দেখতে পাচ্ছি মানচিত্রের মধ্যে, একটু খেয়াল করে দেখি, এই যে অংশটুকু এইটা হলো লোহিত সাগর। আমরা একটু আগে লোহিত সাগর পড়েছিলাম, লোহিত সাগর। এখন এই লোহিত সাগর এই জায়গায় একটা উপসাগর আছে, এটা মূলত অ্যারাবিয়ান সি বা আরব সাগর বলছি আমরা, আরব সাগর। এই আরব সাগরের একটা অংশ যেটাকে বলছি এডেন উপসাগর, এডেন উপসাগর। এই এডেন উপসাগর, এখানে একটু খেয়াল করে দেখি, এখানে একটা প্রণালী আছে, এই যে প্রণালীটা, এই প্রণালীর নাম হলো বাবেল মানদেব প্রণালী, বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালী। এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বাবেল মানদেব প্রণালী কোন দুইটি সাগরকে সংযুক্ত করেছে, প্রশ্ন আসতে পারে বাবেল মানদেব প্রণালী কোন দুইটি দেশকে পৃথক করেছে বা মহাদেশকে পৃথক করেছে, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। এখন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখি, পরীক্ষায় আরো প্রশ্ন আসে বাবেল মানদেব শব্দের অর্থ কি। পরীক্ষায় আরেকটা প্রশ্ন আসে বাবেল মানদেব কোন ভাষার শব্দ। আমরা কিছু বইয়ে বাবেল মানদেব কোন ভাষার শব্দ এখানে ভুল অ্যান্সার পাই। সঠিক উত্তরটা হবে বাবেল মানদেব হলো আরবি ভাষার শব্দ। কিছু কিছু বইয়ে ফার্সি তো আছে, ফার্সি সঠিক উত্তর নয়। আমরা আরবি ভাষার শব্দ এটা জানি, বাবেল মানদেব হলো আরবি ভাষার শব্দ, এবং এই বাবেল মানদেব অর্থ পরীক্ষায় আসে গুরুত্বপূর্ণ। বাবেল মানদেব অর্থ হলো আরবি ভাষার, এই বাব এল অর্থ হলো বাবেল অর্থ হলো মৃত্যু, আর মানদেব অর্থ হলো দরজা বা দ্বার, যেটা বলি মৃত্যু দরজা, বা এটার আরো কিছু নাম আছে যেমন মৃত্যুকূপ, অথবা আসতে পারে দুর্দশার দ্বার বা দুয়ার, দুর্দশার দুয়ার। আরেকটা আসতে পারে কান্নার দ্বার, কান্নার দ্বার। আচ্ছা, মানদেব অর্থ হলো দ্বার আর বাবেল অর্থ হলো কান্না, এরকমটাই বুঝায়। তো এই বাবেল মানদেব যে প্রণালীটা আছে এই অংশটুকুতে এর ইতিহাসে জানা যায় যে এখানে বহু জাহাজ ডুবে যায়, এবং যে কারণে অনেক মানুষের মৃত্যু ঘটে। অনেক সময় দেখা যায় যে এই জায়গায় আসলে জাহাজ অটোমেটিকলি কোনো কারণে সেটা ডুবে যায়, ডুবে যাওয়ার ফলে অনেক সময় অনেক মানুষের মৃত্যু হয়েছে, যার কারণে বলা হয় বাবেল মানদেব অর্থ হলো মৃত্যু দরজা অথবা মৃত্যুকূপ অথবা দুর্দশার দুয়ার অথবা কান্নার দ্বার, যে কোনো একটা থাকলে ওইটাই রাইট অ্যান্সার হবে। আরেকটা হলো বাবেল মানদেব হলো আরবি ভাষার শব্দ, ফার্সি ভাষার শব্দ নয়। হ্যাঁ, বইয়ে ওইটা ভুল আছে। আমরা বাবেল মানদেব প্রণালীটা সম্পর্কে একটু জানি, যে প্রণালীটা কিভাবে মনে রাখবো। আমরা টেকনিকটা লিখে নিই। টেকনিক, ধরে নিলাম এডেন ও লোহিত। এই এডেন ধরে নিলাম যে একটা ছেলের নাম, লোহিত হলো একটা মেয়ের নাম।
এডেন ও লোহিত, এডেন একটা ছেলের নাম এবং লোহিত একটি মেয়ের নাম। তো আমরা টেকনিকটা লিখতে পারি এডেন ও লোহিত বিয়ের পর এশিয়া থেকে আফ্রিকাতে হানিমুনে যাবে। আমরা এই টেকনিকটা মনে রাখতে পারি, এশিয়া থেকে আফ্রিকাতে হানিমুনে যাবে। এখন এখান থেকে আমরা সহজেই অ্যান্সারগুলো বের করে নিতে পারবো। যেমন এডেন থেকে যেটা পাবো, এডেন উপসাগর, এডেন উপসাগর। আমরা এই জায়গায় দেখি যে এই অংশটুকুতে ছিল এডেন উপসাগর, আরব সাগরের একটা অংশ হলো এডেন উপসাগর, এই অংশটুকু এডেন উপসাগর। আচ্ছা, এখান থেকে লোহিত থেকে পাবো লোহিত সাগর, লোহিত সাগর। মানচিত্রে খেয়াল করে দেখবেন এই যে অংশটুকু আছে, এই অংশটুকুটাই হলো লোহিত সাগর। আর এশিয়া থেকে বুঝে নিব এশিয়া মহাদেশ, মানচিত্রে একটু খেয়াল করে দেখেন এই যে এশিয়া মহাদেশ আমরা বলছি, এটা হলো এশিয়া মহাদেশ। এখান থেকে শুরু করে এই দিক থেকে শুরু করে এদিকে এশিয়া মহাদেশের অংশ, এবং এশিয়া মহাদেশের এই জায়গাতে বাবেল মানদেব নিয়ে যে অংশটুকু আছে এটাকে বলছে হলো ইয়েমেন। এশিয়া মহাদেশের এই হলো ইয়েমেন। তা আমরা এখানে সহজে লিখি এশিয়া মহাদেশ থেকে হলো ইয়েমেন। আর আফ্রিকা থেকে বুঝে নিব আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশের মধ্যে এখানে একটা ছোট্ট দেশ আছে, খেয়াল করলে দেখতে পাবেন এই যে এই জায়গাতে জিবুতি, ছোট্ট একটা দেশ জিবুতি, আফ্রিকা মহাদেশের মধ্যে যেটা আছে জিবুতি। তা আমরা যদি টেকনিকটা মনে রাখি বাবেল মানদেব প্রণালীর জন্য, এডেন ও লোহিত বিয়ের পর এশিয়া থেকে আফ্রিকাতে হানিমুনে যাবে। তো এডেন থেকে পাবো এডেন উপসাগর, লোহিত থেকে পাবো লোহিত সাগর। এখন এই এডেন উপসাগর ও লোহিত উপসাগর সংযুক্ত করেছে কাকে? বাবেল মানদেব প্রণালীকে সংযুক্ত করেছে। আবার যদি পড়ি যে এশিয়া থেকে আফ্রিকাতে হানিমুনে যাবে, এখানে এশিয়া থেকে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের এই দেশটা হলো ইয়েমেন। আবার আফ্রিকা মহাদেশের মধ্যে যে দেশটা পাচ্ছি সেটা হলো জিবুতি। তো ইয়েমেন ও জিবুতিকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী, অথবা এশিয়া মহাদেশকে, এই এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী। তাহলে আমরা এর আগেও পড়েছি সুয়েজ খালকে পৃথক করেছে এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে। এখানে বাবেল মানদেবটাও হবে এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে। আমরা টেকনিকটা যদি মনে রাখতে পারি তাহলে খুব সহজেই এই প্রশ্নের অ্যান্সার আমরা করতে পারবো। আমরা কুইজে চলে আসি। কুইজের প্রথম কোশ্চিন যেটা আছে, কোশ্চিনটা হলো বাবেল মানদেব কোন ভাষার শব্দ? এটা 23তম বিসিএস এ আসা একটা প্রশ্ন। বাবেল মানদেব কোন ভাষার শব্দ? অপশন ক ফার্সি, অপশন খ উর্দু, অপশন গ আরবি এবং অপশন ঘ ইংরেজি। এই চারটার মধ্যে সঠিক উত্তরটি আপনারা কমেন্টে জানান এবং পাশাপাশি মেনশন করে দিবেন আপনার ফ্রেন্ড সার্কেলদের, যেন তারাও ক্লাসগুলো দেখতে পারে এবং এখান থেকে উপকৃত হয়। আমির হামজা তিনি কমেন্ট করেছেন। আমির হামজা বরাবরই কমেন্টে জানাচ্ছেন, কিন্তু আপনি মেনশন করছেন না, একটু কষ্ট করে মেনশন করে জানিয়ে দিন। আমরা কুইজগুলো আচ্ছা পরবর্তী কুইজে আমরা যাই, তার আগে অ্যান্সারটা একটু দেখে নিই। একটু দ্রুত কমেন্ট করে জানান। মেহেদি হাসান, থ্যাংক ইউ। আমরা সঠিক উত্তরটার দিকে খেয়াল করি।
সঠিক উত্তরটি হলো আরবি। আমরা এর আগে বলেছিলাম যে বাবেল মান্দেব শব্দটি হলো আরবি ভাষার শব্দ। পরবর্তী কোশ্চেন পরীক্ষায় এনে বলা আছে বাবেল মান্দেব শব্দের অর্থ কি। একটু খেয়াল করি, এখানে অপশন কয়ে দেওয়া আছে মৃত্যুকূপ, অপশন খয়ে দেওয়া আছে দুর্দশার দুয়ার, অপশন গয়ে দেওয়া আছে কান্নার দ্বার, অপশন ঘয়ে দেওয়া আছে মৃত্যু দরজা, অপশন ও নাম্বারে দেওয়া আছে সবগুলো। তো সঠিক উত্তরটি দ্রুত কমেন্টে জানিয়ে দিন। জাকারিয়া মাহমুদ, দ্রুত কমেন্টে জানান। পাশাপাশি আপনারা একটু মেনশন করে দিবেন, মেনশন করে দিলে দেখা যাবে যে ওখান থেকে আরো অনেকে দেখতে পাবে ক্লাসটি, সবার জন্য কাজে আসবে ইনশাআল্লাহ। ইস্তিয়াক ফারহান, থ্যাংক ইউ। মায়ের রাজপুত্র, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা সঠিক উত্তরটার দিকে খেয়াল করি। সঠিক উত্তরটা হলো সবগুলো, কারণ আমরা এর আগেই বলেছিলাম বাবেল মান্দেব শব্দের অর্থ মৃত্যুকূপ বোঝায়, দুর্দশার দ্বারও বোঝায়, কান্নার দ্বারও বোঝায়, মৃত্যু দরজা বোঝায়। সবগুলো বলতে এই একই ধরনের অর্থই জানায়। হ্যাঁ, তাহলে পরীক্ষায় এই চারটার মধ্যে যে কোনো একটা থাকলেও রাইট অ্যান্সার হবে, এবং চারটাও যদি থাকে অপশনে যদি সবগুলো বলা থাকে তাহলে সবগুলোই রাইট অ্যান্সার হবে। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাই। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি 41তম বিসিএস একটা প্রশ্ন এসেছিল, এবং বিআরই বি 2022 একটা প্রশ্ন এসেছিল যে এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী। এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী। অপশন কয়ে আছে জিব্রাল্টার প্রণালী, অপশন খয়ে হচ্ছে বেরিং প্রণালী, অপশন গয়ে বাবেল মান্দেব প্রণালী, অপশন ঘ হলো বসফরাস প্রণালী। সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দিন। রায়হান ইসলাম কমেন্ট করেছেন, আয়েশা আক্তার, আচ্ছা, আমরা সঠিক উত্তরের দিকে খেয়াল করি। সঠিক উত্তর হলো বাবেল মান্দেব প্রণালী। এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী? বাবেল মান্দেব প্রণালী। যারা অপশন গ অ্যান্সার করেছেন বা সি অ্যান্সার করেছেন তাদেরগুলো সঠিক হয়েছে। একজন দেখছি সায়াম সাদিক, অপশন ক। আপনার উত্তরটি ভুল হয়েছে ভাইয়া। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। বলছে আরব সাগর ও লোহিত সাগরের মধ্যে আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম কি? এখানে একটু খেয়াল করে দেখি। বিপিএসসি 2022 প্রশ্নটা এসেছে। বিপিএসসি 2022 অপশন কয়ে আছে ডোভার প্রণালী, অপশন খয়ে আছে হরমুজ প্রণালী, অপশন গয়ে আছে পানামা খাল, অপশন ঘয়ে আছে বাবেল মান্দেব প্রণালী। সঠিক উত্তরটি দ্রুত কমেন্টে জানিয়ে দিন। আমরা আরো অনেক কয়েকটা প্রণালী আছে সেগুলো পড়বো ইনশাআল্লাহ। যারা শুধু উত্তর জানাচ্ছেন মেনশন করছেন না তারা কিন্তু একদিক দিয়ে পিছিয়ে থাকবেন সিলেকশনের দিক দিয়ে, এই জন্য পাশাপাশি মেনশন করে জানিয়ে দিন। হ্যাঁ, সঠিক উত্তরের পাশাপাশি দুই একজন করে মেনশন করুন। ইমরান আকন জি সঠিক উত্তরটি জানিয়েছেন।
আমরা সঠিক উত্তরের দিকে খেয়াল করি। পলাশ রয়, ইস্তিহাক ফারহান, একটু খেয়াল করে দেখেন। ডোবার প্রণালী, হরমুজ প্রণালী, পানামা খাল, বাবেল বান্দেব প্রণালী। আমরা সঠিক উত্তরটা দেখি কোথায় আছে। এখানে হলো যে আরব সাগর। আমরা কিন্তু এর আগেই বলেছিলাম একটা কথা, যে এডেন উপসাগরের হলো আরব সাগরের একটি অংশ। এডেন উপসাগর হলো আরব সাগরের একটি অংশ। তো অনেক সময় এই উপসাগর না দিয়ে সরাসরি সাগরটাও দিতে পারে। যেমন এই যে প্রশ্ন ছিল যে আরব সাগর ও লোহিত সাগরের সাথে মধ্যস্থিত প্রণালীর নাম হলো এই বাবেল মানদেব প্রণালী। আচ্ছা, পরবর্তী বলছে জিবুতি দেশটি কোথায় অবস্থিত। একটু খেয়াল করি, এই প্রশ্নটা এসেছিল 43তম বিসিএস এ। 43তম বিসিএস এ প্রশ্নটা এসেছিল জিবুতি দেশটি কোথায় অবস্থিত। অপশন ক এডেন উপসাগরের পাশে, অপশন খ দক্ষিণ চীন সাগরের পাশে, অপশন গ প্রশান্ত মহাসাগরের পাশে, অপশন ঘ আটলান্টিক মহাসাগরের পাশে। আমরা গুরুত্বপূর্ণ প্রায় 15টা প্রণালী পড়ব। যদি কেউ ওই 15টা প্রণালী টেকনিক সহকারে মানচিত্র দেখে বুঝে পড়ে থাকতে পড়েন, আশা করি আপনার জীবনে আর কখনো এই প্রণালী নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা সঠিক উত্তর দিকে যাই। এটা সঠিক উত্তর হলো এডেন উপসাগরের পাশে হলো জিবুতি। আমরা প্রণালী যেটা দেখেছিলাম যে এডেন উপসাগরের সাথে জিবুতি দেশটা ছিল এবং ইয়েমেন ছিল। তো এখানে জিবুতি প্রশ্নটা এসেছিল, তাহলে সঠিক উত্তর হবে এডেন উপসাগরের পাশে। যারা ক উত্তর দিয়েছেন তাদের উত্তরটি সঠিক হয়েছে। আচ্ছা, এরপরে একটু খেয়াল করি বঙ্গোপসাগর। আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ দেখি, বঙ্গোপসাগর থেকে প্রশ্ন প্রায় সময় আমাদের পরীক্ষায় এসে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এখানে যদি খেয়াল করি, এইটা হলো আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের এই পাশে ভারত আছে, এই পাশে মিয়ানমার আছে এবং বাংলাদেশের একেবারে নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর হলো এই ভারত মহাসাগরেরই একটি অংশ। ভারত মহাসাগরের এখানে আরো একটা অংশ আছে আন্দামান সাগর। আমরা এগুলো পরে আসবো ইনশাআল্লাহ। বঙ্গোপসাগর থেকে কিছু প্রশ্ন পরীক্ষাতে আসে, যেমন বলতে পারে সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত। সোয়াচ অফ নো গ্রাউন্ড, এই সোয়াচ অফ নো গ্রাউন্ড হলো বঙ্গোপসাগরে অবস্থিত। আচ্ছা, বঙ্গোপসাগরকে আমরা জানি যে বে অফ বেঙ্গল বলা হয়, বে অফ বেঙ্গল। আচ্ছা, এখানে আরো একটা বিষয় আছে, আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো বাংলাদেশে আমরা পুরো পৃথিবীর মানচিত্র বিভিন্ন কাল্পনিক রেখা দ্বারা নির্ণয় করা হয়ে থাকে। আমরা যদি খেয়াল করি ডিরেকশনে যদি চিন্তা করি, তাহলে আমরা এই দিক দিয়ে এবং এই দিক দিয়ে বাংলাদেশের মানচিত্রে দেখছেন কিনা যে এইটাকে বলা হয় টপিক অফ ক্যান্সার। এই বাংলাদেশের মাঝ বরাবর যেটা গেছে এটা আরো নিচ দিয়ে হবে, এই বরাবর যে রেখাটা গেছে সেটাকে বলা হয় টপিক অফ ক্যান্সার। আর এই খাড়া ভার্টিক্যাল যে রেখাটা আছে এটাকে বলা হয় 90 ডিগ্রি দাঘিমা রেখা। এখানে একটা 90 ডিগ্রি দাঘিমা রেখা বলা হয়। আর এখানে এটা বাংলাদেশ থেকে শুরু করে নিচের দিকে যেটা আসে এই রেখাটাকে অন্য আরেকটা নামে দেখা হয়, যেমন 90
ইস্ট রিজ 90 ইস্ট রিজ। তো এই 90 ডিগ্রি হওয়ার কারণে বঙ্গোপসাগরের মাঝ দিয়ে এই রেখাটা গেছে, কাল্পনিক রেখাটাকে বলা হয় 90 ইস্ট রিজ। আরও এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে, যেমন গিরিখাত, এ ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। আমরা এখান থেকে দুই একটা কোশ্চিন পরীক্ষায় আসার মতো দেখি সবাই একটু অ্যান্সার করতে পারি কিনা। এখানে বলা আছে, আচ্ছা তার আগে একটা জিনিস দেখাই, এই যে বঙ্গোপসাগরের এইখান থেকে শুরু করে এই অংশটুকুতে বিশাল একটা অংশ, এই যে এই বিশাল অংশ থাকার কারণে এটাকে বলা হয় পৃথিবীর বৃহত্তম উপসাগর। বঙ্গোপসাগরটা হলো পৃথিবীর বৃহত্তম উপসাগর, অনেক অংশ জুড়ে বঙ্গোপসাগরটা অবস্থিত, ভারত মহাসাগরের একটা অংশ। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি, তাহলে আমরা অ্যান্সার করব যে বঙ্গোপসাগর হলো পৃথিবীর বৃহত্তম উপসাগর। আচ্ছা, এখন আমরা একটা প্রশ্নের দিকে যাই। পরবর্তী কুইজের প্রথম প্রশ্ন হলো বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম কি? এটা বিএডিসি পরীক্ষায় আসছিল এই পরীক্ষাটা। বিএডিসি আমরা খেয়াল করে দেখি, বিএডিসি 2022 প্রশ্নটা এসেছিল। অপশন ক মহাসাগর, অপশন খ সাগর, অপশন গ উপসাগর, অপশন ঘ কোনোটি নয়। এই বিএডিসি পরীক্ষায় প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তরটি আপনারা কমেন্টে জানান। পলাশ রয় অ্যান্সার করেছেন, আশরাফুল আলম, আরিয়ান খান, শামীম নূর। অ্যান্সারের পাশাপাশি আপনারা একটু মেনশন করে দিয়েন। নূর ইবনে আব্দুর রৌফ, এভরিবডি দিলে তো হবে না ভাইয়া, আপনি দুই একজনকে মেনশন করেন, অপশনের সাথে মেনশন করেন। শিনা আক্তার, কামরুন নাহার বেগম, আচ্ছা অনেকেই অপশন করছেন। সাকলাইন হোসেন, থ্যাংক ইউ সাকলাইন তোমাকে। আচ্ছা, আমরা একটু অ্যান্সারের দিকে যাই, খেয়াল করে দেখি যে এটা অ্যান্সারটা কি হবে। দেখেন, এটা হচ্ছে, আমরা বলছিলাম যে বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম উপসাগর। যারা অপশন সি অথবা অপশন গ অ্যান্সার করেছেন তাদেরটা সঠিক হয়েছে। জাহিদুল ইসলাম জাহিদ, থ্যাংক ইউ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। হ্যাঁ, আচ্ছা আমরা পরবর্তী কোশ্চেনে যাই। বলছে সোয়াচ অফ নো গ্রাউন্ড কি? আচ্ছা এইটা দেখি, যদিও আমরা বলি নাই সোয়াচ অফ নো গ্রাউন্ডটা কি, এটা বলি নাই। দেখি এই অ্যান্সারটা কে কে পারে। এটা 17তম বিসিএস এবং 43তম বিসিএস এ প্রশ্নটা এসেছিল। 17তম এবং 43তম বিসিএস এ এসেছিল। আমরা যদিও এটার অ্যান্সারটা দেখি কেউ করতে পারি কিনা। আচ্ছা, ক নাম্বার আছে একটি দেশের নাম, খ নাম্বার হলো সাবমেরিন ক্যানিয়ন, গ নাম্বার হচ্ছে ম্যানগ্রোভ বন, ঘ নাম্বার হচ্ছে একটি দ্বীপ। কোনটা সঠিক উত্তর দেখি আপনারা পারেন কিনা। অনেকে অ্যান্সার করতেছেন। আচ্ছা, সঠিক উত্তরের দিকে আমরা যাই। পলাশ রায় অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ। আশরাফুল ইসলাম, আচ্ছা অনেকে শুধু অ্যান্সার করছেন। শুধু অ্যান্সার করলে একটু পিছিয়ে থাকবেন। অ্যান্সারের পাশাপাশি আপনারা মেনশন করুন। ইস্তিয়াক ফারহান, অনেকের উত্তর সঠিক হয়েছে।
নীলাদ্রি রংধনু, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা পান্তপাল, আমরা সঠিক উত্তরের দিকে যাই। সঠিক উত্তরটা হলো সাবমেরিন ক্যানিয়ন। এই সাবমেরিন ক্যানিয়নটাই হলো সোয়াচ অফ নো গ্রাউন্ড, ঠিক আছে? সাবমেরিন ক্যানিয়নটাই হলো মূলত সোয়াচ অফ নো গ্রাউন্ড। তাহলে অপশন ক্ষয়ে যারা অ্যান্সার করেছেন তাদের উত্তরটি সঠিক হয়েছে। আচ্ছা, এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? এটা 35তম বিসিএস আসছিল, একটু খেয়াল করে দেখি। 35তম বিসিএস আসছিল, বিসিএস কোশ্চেন 35তম। এখানে বলছে যমুনা নদী, যমুনা নদীতে হবে, যদিও যমুনা নদীতে, খ মেঘনা নদীতে, গ সন্দ্বীপ চ্যানেল, ঘ বঙ্গোপসাগরে। সঠিক উত্তরটি পাশাপাশি আপনারা মেনশন করে জানিয়ে দিন যেন সবাই ক্লাসটি দেখতে পারে। আব্দুর রউফ, নূর ইবনে আব্দুর রউফ, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে উত্তরটা দেখে নিই। সঠিক উত্তরটা হলো বঙ্গোপসাগর। আচ্ছা, যারা বঙ্গোপসাগর দিয়েছে তাদের উত্তরটি সঠিক হয়েছে। এরপর পরবর্তী কোশ্চেনটা আরেকটু দেখি। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত? বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত? 41তম বিসিএস আসছিল। অপশন কয়ে আছে মধুপুর গড়ে, অপশন ক্ষয়ে আছে হলো টারশিয়ারি পাহাড়ে, অপশন গয়ে হলো হাওর অঞ্চলে, অপশন ঘ বঙ্গোপসাগরে। 41তম বিসিএস আসা প্রশ্ন, 41তম বিসিএস আসা প্রশ্ন, একটু দ্রুত অ্যান্সার জানাবেন। রবিউল ইসলাম, সঠিক উত্তর হয়েছে আপনার। ফারুক আহমেদ, ওমর ফারুক, থ্যাংক ইউ আপনাকে। বেঙ্গল ফ্যান ভূমিরূপটি। আচ্ছা, আমরা সঠিক উত্তরের দিকে যাই। এটা সঠিক উত্তর হলো বঙ্গোপসাগরে অবস্থিত। বেঙ্গল ফ্যান ভূমিরূপটি হলো বঙ্গোপসাগরে অবস্থিত। আচ্ছা, এরপরে লাস্ট এইটার আরেকটা কোশ্চেন, 90 ইস্ট রিজ এটা বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত? একটু খেয়াল করে দেখেন অপশন। এটা হচ্ছে দেখেন আইবি এর কোশ্চেনগুলো সবসময় তুলনামূলক একটু কঠিন হয়ে থাকে। আইবি এর কোশ্চেনগুলো একটু কঠিন হয়ে থাকে, মানে তারা একটু ডিপলি কোশ্চেন করে। আইবি 22-এ কোশ্চেনটা দিয়েছে যে বাংলাদেশের কোন অংশে অবস্থিত 90 ইস্ট, এবং সেটা বলছে মধুপুর বরেন্দ্র অঞ্চল, জয়ন্তিকা পাহাড়, বঙ্গোপসাগর, নাকি 3 বিঘা করিডর, নাকি কোনোটিই নয়। সঠিক উত্তরটি একটু দ্রুত জানিয়ে দিন। আচ্ছা, ক্লাসে একটু ডিলে হবে, মানে অনেক একটু বেশি হয়ে যাচ্ছে। আমরা পুরোটাই শেষ করব ইনশাআল্লাহ, আপনারা পাশেই থাকুন। সবগুলো কুইজ থেকে সর্বোচ্চ উত্তরদাতাকে আমরা পুরস্কারে আওতাভুক্ত করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটার সঠিক উত্তরটা আমরা একটু খেয়াল করি। সঠিক উত্তরটা দেখেন বঙ্গোপসাগর। আমরা এর আগে বলেছিলাম যে একটু খেয়াল করে মধুপুর বরেন্দ্র অঞ্চল যেটা, সেই দিকে এই যে রেখাটার কথা বলছি 90 ডিগ্রি দাঘিমা রেখা যেটা ছিল সেইটা কিন্তু ওইদিকে নাই। জয়ন্তিকা পাহাড়ও নাই, জয়ন্তিকা পাহাড় সিলেটে, 3 বিঘা করিডর এটাও নাই। এরপরে বঙ্গোপসাগরের মধ্যে আছে, আমরা এর আগে যেটা পড়ছিলাম। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এখানে আমরা লিখলাম কি পক প্রণালী। একটু খেয়াল করি, পক প্রণালীর এই অ্যান্সার করার আগে আমরা একটু পক প্রণালী সম্পর্কে একটু জেনে নিই, তারপরে আমরা অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে দেখেন বলছে যে পক প্রণালী কাকে সংযুক্ত করেছে, সেই কোশ্চেন এটার অ্যান্সার আপনারা করেন, তারপরে পক প্রণালী সম্পর্কে একটু আলোচনা করব। পক প্রণালী সংযুক্ত করেছে কোন কোন সাগরকে? একটু বঙ্গোপসাগর ও জাভা সাগর হবে, ভারত মহাসাগর ও আরব সাগর হবে, প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর হবে, না উত্তর সাগর আরব সাগর হবে? একটু অ্যান্সার করুন আপনারা।
আচ্ছা, অনেকে দেখছি হ্যাঁ অ্যান্সার করছেন। আচ্ছা, সঠিক উত্তরটা আমরা খেয়াল করি যে ভারত মহাসাগর ও আরব সাগর। আচ্ছা, এখানে সঠিক উত্তর হলো খ। আমরা একটু পক প্রণালী সম্পর্কে যদি জানি, একটু খেয়াল করি। পক প্রণালী, এটা মনে রাখার টেকনিক হলো ভাসি পোকা, ধরে নিলাম যে কোন একটা পোকার নাম ভাসি এবং এই ভাসি পোকা আভা নামের একটি মেয়েকে কামড় দিয়েছে, আভাকে কামড় দিয়েছে। তাহলে এখান থেকে একটু খেয়াল করি, ভা থেকে যেটা হবে সেইটা হলো ভারত মহাসাগর, নাকি ভা থেকে হবে ভারত এবং সি থেকে হবে শ্রীলঙ্কা। পোকা থেকে বুঝে নিব পক প্রণালী, ভা থেকে ভারত, সি থেকে হবে শ্রীলঙ্কা, পোকা থেকে বুঝে নিব পক প্রণালী। এই আবার আ থেকে হবে আরব সাগর, আর এই ভা থেকে হবে ভারত মহাসাগর। একটু খেয়াল করি, খ নম্বরে বলা ছিল আরব সাগর, ভারত মহাসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী? পক প্রণালী। তো আমরা এই টেকনিকের মাধ্যমে মনে রাখবো যে ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী এবং আরব সাগর ও ভারত মহাসাগরকে সংযুক্ত করেছে পক প্রণালী। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা একটু যাই। এখানে বলছে দেখেন, বিপিএসসি, একটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, বিপিএসসি 2022 এবং 23, আইবিএ 2021 কোশ্চেনটা এসেছিল যে কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে? অপশন এ বা ক হচ্ছে পক প্রণালী, অপশন খ হলো সুয়েজ খাল, অপশন গ হলো ফ্লোরিডা প্রণালী, অপশন ঘ হলো মালাক্কা প্রণালী। সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দিন। আচ্ছা, আরিয়ান খান লিখছেন চ, চ বলতে কোনো অপশন আমরা এখানে দেই নাই, আপনি একটু কারেকশন করে নিন। আচ্ছা, আমরা সঠিক উত্তরটা দেখি, খেয়াল করি যে এটা হলো অপশন ক, পক প্রণালী। এরপরে আসি মালাক্কা প্রণালীটা একটু খেয়াল করি আমরা। শেষ করে দিই। শেষ করবো কি করে? আচ্ছা, একটু খেয়াল করি, আমরা এখানে দেখছি মালাক্কা প্রণালী। এই মালাক্কা প্রণালী মনে রাখার সহজ একটা টেকনিক, আমরা একটু লিখে নিই, তারপর আমরা টেকনিক। সুমার জন্য বঙ্গ জাভা থেকে মালা কিনেছি। আচ্ছা, সুমার জন্য বঙ্গ জাভা থেকে মালা কিনেছি, আমরা এই টেকনিক থেকে যেটা পাবো, সু থেকে হলো সুমাত্রা। এই সুমাত্রাটা হলো ইন্দোনেশিয়ার একটা দ্বীপ, তাহলে সুমাত্রা দ্বীপ।
মা থেকে হবে মালয়েশিয়া, আর এই বঙ্গ থেকে বুঝে নিব বঙ্গোপসাগর, জাভা থেকে বুঝে নেব জাভা সাগর, আর এই মালা থেকে হবে মালাক্কা প্রণালী। তাহলে সুমার জন্য বঙ্গ জাভা থেকে মালা কিনেছি। এই টেকনিকে আমরা বুঝে নেব। শুরু থেকে হলো সুমাত্রা দ্বীপ, এটা হলো ইন্দোনেশিয়ার একটা দ্বীপ। মা থেকে হবে মালয়েশিয়া, বঙ্গ থেকে হবে বঙ্গোপসাগর, জাভা থেকে হবে জাভা সাগর। এখন একটু খেয়াল করে দেখি, এইটা হলো সেই সুমাত্রা দ্বীপ, এইটা হলো সুমাত্রা দ্বীপ, এই সেই সুমাত্রা দ্বীপ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা হলো মালয়েশিয়া। এখন এই সুমাত্রা এবং মালয়েশিয়াকে যে প্রণালী দ্বারা পৃথক করা হয়েছে, এখানে একটা প্রণালী আছে, সেইটা হলো মালাক্কা প্রণালী। আর এখানে যে সাগরটা আমরা এই জায়গায় ছোট একটা সাগর দেখতে পাচ্ছি, জাভা সাগর, এই যে জায়গায় লেখা আছে, এখান থেকে এই অংশটুকু নিয়ে পুরো এই অংশটুকু মিলে জাভা সাগর। এখন এই জাভা সাগর বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত হয়েছে, সেটাকে বলছি আমরা মালাক্কা প্রণালী। সুমাত্রা ও মালয়েশিয়ার সাথে পৃথক হয়েছে, সেটাকে আমরা বলছি মালাক্কা প্রণালী। এখন এখানে একটা বিষয়, যেহেতু এই পুরো অংশ এইখান থেকে শুরু করে এই পুরো অংশ, এই হলো ভারত মহাসাগরের অংশ, এইদিকে আরো এইদিকে আছে যদিও ভারত মহাসাগরের অংশ, এখানে আন্দামান সাগর আছে এখানে, আর এটা হলো বে অফ বেঙ্গল, যেটা আমরা বঙ্গোপসাগর বলছি। তাহলে ভারত মহাসাগরেরই দুইটা অংশ, এক হলো আন্দামান সাগর আর একটা হলো বঙ্গোপসাগর। তো অপশনে যদি কখনো বঙ্গোপসাগর না থেকে আন্দামান সাগর থাকে, ওইটাই রাইট অ্যান্সার হবে। আর যদি আবার ভারত মহাসাগর থাকে, সেটাও রাইট অ্যান্সার হবে। তাহলে আমরা এই টেকনিক থেকে যেটা বুঝলাম যে মালয়েশিয়া সুমাত্রাকে পৃথক করছে মালাক্কা প্রণালী এবং সংযুক্ত করছে বঙ্গোপসাগর অথবা ভারত মহাসাগর অথবা আন্দামান সাগর, এর সাথে সংযুক্ত হচ্ছে জাভা সাগরের। আমরা কোশ্চিনের দিকে যাই। এখানে আমরা দেখি যে প্রাইমারি পরীক্ষা 2022-এ যে প্রশ্নটা এসেছিল, সেটা হলো যে মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? অপশন ক এ ছিল পক প্রণালী, অপশন খ এ ছিল ডোভার প্রণালী, অপশন গ এ হলো মালাক্কা প্রণালী, অপশন ঘ এ হলো সুন্দা প্রণালী। সঠিক উত্তরটি কমেন্টে দ্রুত জানিয়ে দিন। আমাদের কুইজ শেষের দিকে, আপনারা কমেন্টের সঠিক উত্তরের পাশাপাশি মেনশন করে জানান। যেহেতু আজকের ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আমরা ক্লাসটা শেষের দিকে করে ফেলবো। এর পরের অংশ আমরা অন্য এক সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশরাফুল আলম, আমির হামজা, প্রান্ত কুমার পাল। সঠিক উত্তরটা আমরা একটু খেয়াল করে দেখি কি আছে। সঠিক উত্তরটা হলো মালাক্কা প্রণালী। তো মালয়েশিয়া সুমাত্রাকে পৃথক করেছে মালাক্কা প্রণালী। পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি। পরীক্ষায় NSI এ একটা প্রশ্ন এসেছিল 2021-এ, বলছে মালাক্কা স্টেট। আমরা জানি যে স্টেট অর্থই হলো প্রণালী, স্টেট অর্থটাই হলো প্রণালী। এই মালাক্কা স্টেট কোথায় অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সারটা দেখি আপনারা পারেন কিনা। অপশন ক ভারত মহাসাগর, অপশন খ প্রশান্ত মহাসাগর, অপশন গ পূর্ব এশিয়া, অপশন ঘ কোনোটি নয়।
দ্রুত অ্যান্সার জানায়, আমরা সঠিক উত্তরের দিকে যাই। আচ্ছা, অনেকে অ্যান্সার থ্যাংক ইউ হামিম রাসেল, সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে। আমরা পরের অংশ কোনো এক সময় বাকি অংশটুকু দেখে নিব ইনশাল্লাহ। আমরা পরবর্তী নেক্সট অ্যান্সারটা একটু দেখি। অ্যান্সারটা হলো ভারত মহাসাগর। আমরা বলেছিলাম যে ভারত মহাসাগরের সাথে জাভা সাগরের যে সংযুক্তটা হয় সেটাই ছিল মালাক্কা স্টেট বা প্রণালী। এই জন্য সঠিক উত্তরটি হয়েছে এই অপশনগুলোর মধ্যে ভারত মহাসাগর। পরের অংশটা দেখি। এখানে বলেছে যে মালাক্কা প্রণালীর অবস্থান কোথায়, এইটার অ্যান্সারটা দেখি আমরা পারি কিনা। এটা এনএসআই 2021 একটা প্রশ্ন এসেছিল, মালাক্কা প্রণালীর অবস্থান। যারা মানচিত্রগুলো ভালো করে পড়ার চেষ্টা করেছেন তারা এটার অ্যান্সার করতে পারবেন। যে অপশন কয় বলছে, পশ্চিম এশিয়ায়, অপশন খ দক্ষিণ এশিয়ায়, অপশন গ পূর্ব এশিয়ায়, অপশন ঘ দক্ষিণ পূর্ব এশিয়ায়। সঠিক উত্তরটি জানানোর চেষ্টা করবেন। আলবার্ট উজ্জ্বল কুমার, উজ্জ্বল, হ্যাঁ আলবার্ট উজ্জ্বল, ধন্যবাদ আপনাকে ভাইয়া। আমরা সঠিক উত্তরটার দিকে যাই। ক্লাস সঠিক উত্তরটা হলো দক্ষিণ পূর্ব এশিয়ায় হলো এই মালাক্কা প্রণালীর অবস্থান। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে, জাভা সাগর ও বঙ্গোপসাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী? আমাদের ক্রুইজ একেবারে শেষ পর্যায়ে, আপনারা এটার অ্যান্সারটা একটু দেওয়ার চেষ্টা করেন। অপশন কয় বলেছে বেরিং প্রণালী, অপশন ক্ষয় বলেছে সুন্দা প্রণালী, অপশন গয় হলো ফরমোজা প্রণালী, অপশন ঘয় হলো মালাক্কা প্রণালী। যেহেতু প্রণালী যে বিষয়গুলো, অনেকগুলো প্রণালীর পার্ট আছে, আমরা যেহেতু প্রণালীর পাশাপাশি কোশ্চিন সলভগুলো করছি, কুইজ দিচ্ছি, এই জন্য অনেক সময় লেগেছে। আমরা আরও কিছু কোশ্চিন ছিল সেগুলো অ্যান্সার বা আপনাদের সাথে আলোচনা করার সুযোগটা এখন হয়ে উঠলো না। আমরা পরবর্তী সময়গুলোতে এটা অ্যান্সার জানিয়ে দেবো ইনশাল্লাহ, এবং এই পার্টের পরের অংশ ক্লাস যদি কখনো নিই আপনাদেরকে সেই বিষয়টা জানাবো। আমরা সঠিক উত্তরের দিকে যাই। এটার সঠিক উত্তরটা হলো মালাক্কা প্রণালী। যারা অপশন ঘ অ্যান্সার করেছেন তাদের উত্তরটি সঠিক হয়েছে। আচ্ছা, যারা অপশন ঘয়ে সঠিক উত্তর হয়েছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই আমাদের ক্লাসটা সমাপ্তি ঘোষণা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, যে কোনো তথ্যের জন্য আপনারা যোগাযোগ করবেন। আমাদের অনলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপটা হলো উপরের যে নাম্বারটা আমরা দেখছি সেটা হলো অনলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং সরাসরি কথা বলার জন্য আরও একটা নাম্বার আছে, ফোনে কথা বলবেন নিচের নাম্বারটি। এবং আমরা পরবর্তী আপনাদের সাথে আবার ক্লাসে দেখা হবে আমাদের। যারা ছিলেন আমাদের সাথে এই পর্যন্ত, আমরা চেষ্টা করব কমেন্টের সর্বোচ্চ উত্তরদাতাকে সিলেক্ট করে আপনাদের পুরস্কার আপনাদের হাতে পৌঁছায় দেওয়ার জন্য। যারা এত দীর্ঘ সময় বকবক শুনেছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী 9 তারিখ রাজুক এবং 15 তারিখ NTRC 18তম নিবন্ধন পরীক্ষা ভালো দেওয়ার জন্য দোয়া রইল, শুভকামনা সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।